মিয়ানমারে জান্তা বিরোধী একদিনের বিক্ষোভে ৩৮ জন নিহত, এ পর্যন্ত প্রাণহানি ১২৬। 10টি চীনা কারখানায় আগুন। রাজধানীর বাইরেও বাড়ছে করোনা সংক্রমণ, মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর চিকিৎসকদের। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে এসএসসি এইচএসসির ফলের জিপিএ ৩.৫ করার উদ্যোগ, ইউজিসির সুপারিশ। কার্টুনিস্ট কিশোরকে হেফাজতে নির্যাতনের অভিযোগের তদন্ত করবে পিবিআই, 1 মাসের মধ্যে প্রতিবেদন। হালদা নদীতে বসল সিসিটিভি ক্যামেরা, মাছের অভয় আশ্রম রক্ষা, দূষণ রোধ ও চোরা শিকার বন্ধের উদ্যোগ। স্বাগত সকাল ৯টার 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছে আমি সঞ্চারী মজিদ তমা এবং আমি সাফাত বিন ফরিদ। জানাচ্ছিলাম প্রধান শিরোনামগুলো, এবারে বিস্তারিত। মিয়ানমারের জান্তা বিরোধী আন্দোলনে পুলিশ বিক্ষোভকারী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। তাদের মধ্যে বেশিরভাগই মারা গেছেন ইয়াঙ্গুনে। এ নিয়ে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে এ পর্যন্ত প্রাণ গেল অন্তত ১২৬ জনের। ইয়াঙ্গুনে 10টি চীনা কারখানায় অগ্নিসংযোগের পর 2টি এলাকায় সামরিক আইন জারি করে সেনাবাহিনী। অং সান সুচিকে গ্রেপ্তার ও অভ্যুত্থানের পর মিয়ানমারের সেনা শাসন বিরোধী বিক্ষোভ গড়ল 6 সপ্তাহে। এর মধ্যে দেশটিতে সবচেয়ে রক্তক্ষয়ী দিনগুলোর মধ্যে একটি ছিল রোববার। চীন জানায় ইয়াঙ্গুনে চীনের 10টি কারখানায় আগুন ধরিয়ে দেওয়া সহ তাদের নাগরিকদের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। চীনের দূতাবাস থেকে তাদের সম্পত্তি ও নাগরিকদের সুরক্ষারও আহ্বান জানায় বেইজিং। এরপর মার্শাল ল জারি করে জান্তা সরকার। দিনভর রাস্তায় গোলাগুলির শব্দ শোনা যায়, দেখা যায় সেনাবাহিনীর ট্রাকও। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পুলিশ কর্মকর্তা জানান, বিক্ষোভে তারা ভারী অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করছে। এদিকে ইয়াঙ্গুনের লাইং থারিয়ার এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় গণতন্ত্রকামীদের। এ সময় পুলিশ গুলি চালালে লাঠি ও ছুরি নিয়ে হামলা চালায় তারা। আরও 2 এলাকা থেকে মৃত্যুর খবর পাওয়া যায়। এর আগে গণতন্ত্র ফেরানোর বিপ্লব অব্যাহত রাখার ঘোষণা দেন আত্মগোপনে থাকা গণতান্ত্রিক সরকারের ভারপ্রাপ্ত উপরাষ্ট্রপতি। আমি একটি বিষয় বিশ্বাস করি, আমাদের উপর যতই রাজনৈতিক কূটকৌশল খাটানো হবে, আমরা তত বেশি সংঘবদ্ধ হব। গণতন্ত্র সমতা রক্ষায় আমাদের আন্দোলন আরও বেশি বেগবান হবে। নির্যাতন চালিয়ে আমাদের দমানো যাবে না, আমাদের লক্ষ্য অর্জন হবেই। পর্যবেক্ষক সংস্থা এএপিপি বলছে, অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত 80 জনের বেশি বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে, গ্রেপ্তার 2100 জনের বেশি। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর বাইরেও বাড়ছে করোনার সংক্রমণ। বিভিন্ন জেলায় সংক্রমণ বাড়ার লক্ষণ এখন স্পষ্ট। এই পরিস্থিতিতে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দিচ্ছেন চিকিৎসকেরা। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে বরিশালের শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীর সংখ্যা নেমেছিল 4 জনে, কিন্তু এখন সেই আরও বেড়েছে সংক্রমণ। সিলেট লন্ডন ফ্লাইট চালু থাকায় এই অঞ্চলে করোনার নতুন ধরনের সংক্রমণের ঝুঁকির বিষয়টি অনেকদিন ধরেই আলোচনায়। ভ্যাকসিনের 2টি ডোজ আছে। আজকে একটি ডোজ নিয়ে তার 2 মাস পরে আবার একটা ডোজ নেওয়ার পরে তার মধ্যে ইমিউনিটি তৈরি হতে দীর্ঘ সময়ের ব্যাপার আছে। সেই সময়টার মধ্যে তাকে অবশ্যই সামাজিক ডিস্টেন্স মেনটেন করে তাকে মাস্ক পরিধান করতে হবে। করোনা সংক্রমণ বাড়ার তথ্য আসছে ফরিদপুর, লক্ষ্মীপুর, বাগেরহাটের মতো জেলাগুলো থেকেও। চিকিৎসকরা বলছেন, টিকা নিলেও স্বাস্থ্যবিধি নিয়ে উদাসীনতার কোনো সুযোগ নেই। বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পরা নিশ্চিত করতে প্রশাসনকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পরামর্শ দিচ্ছেন তারা। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাজধানী ও রাজধানীর বাইরেও বাড়ছে করোনার সংক্রমণ। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বিপ্রজিৎ চন্দ। বিপ্রজিৎ, দেখছি যে করোনা সংক্রমণ ধীরে ধীরে বেড়েই চলেছে। করোনার নমুনা পরীক্ষা করাতে আসা মানুষের ভিড় কেমন দেখছেন, এবং এই মুহূর্তে যেহেতু সংক্রমণ বাড়ছে, তাহলে মানুষের মধ্যে এই মুহূর্তে সচেতনতা কেমন দেখছেন?
শীতের শুরু থেকেই কিন্তু করোনা সংক্রমণ বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছিল, তবে সেই হারে সংক্রমণ কিন্তু বাড়েনি, বরঞ্চ সংক্রমণ ধীরে ধীরে কমে আসছিল এবং এই কমার এক পর্যায়ে কিন্তু সংক্রমণ 3-এর নিচে নেমে আসে। যদি আমি 28 ফেব্রুয়ারি পর্যন্ত তালিকাটি আপনাকে দেই এবং তারপর মার্চের পর থেকেই কিন্তু বাড়তে শুরু করে সংক্রমণ। যে আমি যদি আপনাকে ছবি দেখাই, আপনি দেখতে পাচ্ছেন যে করোনা টেস্ট করার জন্য মুগদা জেনারেল হাসপাতালের সামনে কিন্তু দীর্ঘ লাইন, অর্থাৎ 9টায় কাউন্টার খোলা হয়েছে এবং এখনও 9টা কাউন্টার খোলার কথা থাকলেও এখনও কাউন্টার খোলা হয়নি। তবে প্রচুর মানুষ কিন্তু সকাল থেকেই করোনা পরীক্ষার জন্য লাইনে এসে দাঁড়িয়েছেন এবং যেটি বলছিলাম যে হঠাৎ করেই করোনার সংক্রমণ বেড়ে গিয়েছে এবং সেই সংক্রমণ বাড়ার প্রভাব কিন্তু আমরা রাজধানীর হাসপাতালগুলোতে দেখতে পাচ্ছি। একদিকে যেমন করোনা টেস্ট করানোর জন্য মানুষের লাইন আগের থেকে অনেক বেড়েছে, আবার অন্যদিকে যে হাসপাতালগুলোতে আমরা গেল কয়েক মাসে দেখেছি যে করোনার ডেডিকেটেড যে জোন ছিল, অর্থাৎ রেড জোন বা ইয়েলো জোনে রোগীর চাপ তেমন না থাকলেও ইদানিং কিন্তু সে চাপটিও বেড়েছে। রাজধানীর সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলোতে কিন্তু এখনও সিট পাওয়া যাচ্ছে না, অর্থাৎ সিটের একটি দুষ্প্রাপ্যতা তৈরি হয়েছে, যে কারণে মানুষের মধ্যে একটা আতঙ্কও তৈরি হয়েছে। তবে যে হারে আতঙ্ক তৈরি হয়েছে ওইভাবে কিন্তু আমরা এখন পর্যন্ত মানুষকে স্বাস্থ্যবিধি মানার প্রতি ততটা যত্নবান হতে দেখিনি, অর্থাৎ রাস্তাঘাটে এখনও প্রচুর মানুষ আছেন যারা স্বাস্থ্যবিধি মানছেন না এবং আপনি এটাও দেখতে পাচ্ছেন যারা করোনা পরীক্ষা করাতে এসেছেন, অর্থাৎ যাদের মধ্যে করোনার লক্ষণ দেখা গিয়েছে তারা এখানে টেস্ট করতে এসেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে তারাও কিন্তু অনেকটা গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে রয়েছেন, অর্থাৎ স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি তা কিন্তু অনেক মানুষের মাঝে লক্ষ্য করা যাচ্ছে না এবং তারাও মানছেন না। তবে টেস্ট নিয়ে কিন্তু মানুষের মধ্যে এখন যে আগে যে অভিযোগটি ছিল সেই অভিযোগের জায়গাটি কমে এসেছে, অর্থাৎ তারা সঠিক সময়ে ফলাফল পাচ্ছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এই বিষয়ে আমরা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের নোয়াখালীর বসুরহাটে যুবলীগ কর্মী আলাউদ্দিন হত্যার ঘটনায় পৌর মেয়র আব্দুল কাদের মির্জার বিরুদ্ধে রোববার আদালতে অভিযোগ দায়ের হয়েছে। শুনানি শেষে এ বিষয়ে থানায় কোনো মামলা হয়েছে কিনা তা 15 দিনের মধ্যে জানাতে পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত। যুবলীগ কর্মী আলাউদ্দিন হত্যাকাণ্ডে রোববার সকালে জেলার 4 নম্বর আমলি আদালতে অভিযোগ দায়ের করেন নিহতের ছোট ভাই ইমদাদ হোসেন রাজু। অভিযোগ আনা হয় বসুরহাটের মেয়র আব্দুল কাদের মির্জা, তার ভাই শাহাদাত হোসেন, ছেলে মাসুর কাদের তাসিক মির্জা সহ 164 জনের বিরুদ্ধে। এছাড়া অজ্ঞাত আরও 50 জনের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়। শুনানি শেষে এ বিষয়ে কোম্পানিগঞ্জ থানায় মামলা হয়েছে কিনা তা 15 দিনের মধ্যে জানাতে ওসিকে নির্দেশ দিয়েছেন বিচারক SM মোসলেউদ্দিন মিজান। ভিকটিম আলাউদ্দিনের ভাই এমদাদ হোসেন বাদী হয়ে বিজ্ঞ আদালতে সকালেই অভিযোগ দায়ের করেছেন। শুনানি শেষে বিজ্ঞ আদালত সংশ্লিষ্ট বিষয়ে কোম্পানিগঞ্জ থানায়, অর্থাৎ আলাউদ্দিনের হত্যাকাণ্ড সংক্রান্তে কোম্পানিগঞ্জ থানায় ইতিপূর্বে কোনো হত্যা মামলা দায়ের হয়েছে কিনা বা এফআইআর রুজু হয়েছে কিনা সে বিষয়ে জানতেছে ওসি কোম্পানিগঞ্জ থানাকে 15 কার্যদিবসের 15 দিনের মধ্যে সেটা জানানোর জন্য নির্দেশ প্রদান করেছেন। বাদী এমদাদ হোসেন রাজুর অভিযোগ, হত্যাকারীরা তাদের নানাভাবে হুমকি দিচ্ছে। ছেলের হত্যাকারীদের বিচার দাবি করেন আলাউদ্দিনের মা। মামলা থানা থেকে নেই নাই, আমি ফদাউনা আসামি মির্জাকে করছি বিদায়, তার জন্য আমার কেউ 2 দিন পর্যন্ত থানাতে ঘুরাইছে, তার জন্য আমি বাধ্যগত হয়ে আমি করে আসতে বাধ্য হয়েছি। গত মঙ্গলবার বসুরহাটে পৌর মেয়র আব্দুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন যুবলীগ কর্মী আলাউদ্দিন। এছাড়া কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খানকে মারধরের ঘটনায় পুলিশ মামলা গ্রহণ না করায় আদালতে মামলার আবেদন করেন তার স্ত্রী আরজুমান পারভিন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। অনার্স মাস্টার্সে প্রথম শ্রেণীতে প্রথম, তবে এসএসসি এইচএসসির ফলের কারণে অনেকেই হতে পারছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। বিষয়টি বিবেচনায় এই 2 পরীক্ষার জিপিএ 4.25 থেকে কমিয়ে 3.5 করতে চায় মঞ্জুরি কমিশন। পাশাপাশি করবে পিএইচডি ডিগ্রিধারীদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার সুপারিশ। রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজের শিক্ষক হারুনুর রশিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে 2013 সালে অনার্স ও 2014 সালে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে মাস্টার্স পাশ করেন। পেয়েছেন ডিনস অ্যাওয়ার্ড ও স্বর্ণপদক। স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার, তবে 2005 সালের এসএসসি পরীক্ষায় 4.25 পয়েন্ট না থাকায় তা সম্ভব হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে 4 বছর
18 থেকে 19 ঘন্টা বই পড়ে আমি ডিপার্টমেন্টে ফার্স্ট হই। মাস্টার্সেও আমি 18-19 ঘন্টা বই পড়ে ফার্স্ট হই এবং ভাবিনি যে ওই এসএসসি রেজাল্টের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারবো। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীর শিক্ষক হওয়ার স্বপ্ন ভেঙে যায় এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফলাফলের কারণে। সেই সঙ্গে প্রায় শিক্ষক নিয়োগের স্বচ্ছতা নিয়েও ওঠে প্রশ্ন। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষক নিয়োগের প্রক্রিয়াকে ত্রুটিমুক্ত করতে হবে। এক দশক আগেও বিশেষ করে মানবিক বিভাগে 4.25 পাওয়া ছিল দুরূহ। সে কারণেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে, শিক্ষক নিয়োগের ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করা হচ্ছে। সেখানে এসএসসি ও এইচএসসির ফল রাখা হবে 3.5, পাশাপাশি করা হবে পিএইচডি ডিগ্রিধারীদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার সুপারিশ। আমি যেটা বলতে চাই যে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগের যেই পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে আমাদের আমূল পরিবর্তন আনতে হবে। বিপরীতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, ইউজিসি আনুষ্ঠানিকভাবে তাদের জানালে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। এখন আমরা যে নিয়মটি অনুসরণ করি সেই নিয়ম অনুযায়ী আমরা এখন শিক্ষক নিয়োগের পদোন্নতি বা পদায়নের ক্ষেত্রে সেটা প্রতিপালন করি, সেটা অনুসরণ করি। প্রস্তাবনাটা আমাদের হাতে আসলে এই বিষয়ে চিন্তা ভাবনার অবকাশ আছে বলে আমি মনে করি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এমফিল, পিএইচডির জন্য ছুটি 5 বছর থেকে বাড়িয়ে 6 বছর করার সুপারিশও করছে ইউজিসি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। রোববার দুপুরে ডিএমপি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন ভারপ্রাপ্ত কমিশনার মনিরুল ইসলাম। উৎসবকালে কেউ দেশবিরোধী কর্মকাণ্ড চালাতে চাইলে তা শক্ত হাতে দমন করার হুঁশিয়ারিও দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপিত হবে 17 থেকে 26 মার্চ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে 5টি দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আমন্ত্রিত হয়েছেন। তারা নানা কর্মসূচিতে অংশ নেবেন। উৎসবে আমন্ত্রিত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে সুনির্দিষ্ট কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছে পুলিশ। আন্তর্জাতিকভাবে ভিভিআইপি নিরাপত্তায় যে প্রোটোকল রয়েছে সে অনুযায়ী সর্বোচ্চ নিরাপত্তা থাকবে। এটি আসলে আমরা মনে করি যে 17 থেকে 26 পর্যন্ত আমাদের যে 5 জন ভিভিআইপি আসছেন সেই ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থার কোনো সুনির্দিষ্ট ঝুঁকি নাই। তথাপি আমরা এই সময়টাতে সর্বোচ্চ সতর্ক এবং সর্বোচ্চ প্রায়োরিটি দিয়েই আমরা নিরাপত্তা নিশ্চিত করব। রাজধানীতে উন্নয়নমূলক কাজের জন্য অধিকাংশ সড়কে যান চলাচলের সমস্যা হচ্ছে। তারপরেও বিদেশি অতিথিদের চলাফেরায় সড়কে কিছুটা যানজট তৈরি হতে পারে। আমরা অনুরোধ করব যে যারা যেখানে যাবেন, অর্থাৎ কর্মস্থল হোক অথবা কোনো পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য হোক, তারা নির্ধারিত সময়ের কিছুটা আগেই অর্থাৎ কিছুটা সময় নিয়ে বের হবেন। অনুষ্ঠানের দিনগুলোতে রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি না রাখার আহ্বান জানিয়েছে ডিএমপি। কোনো কর্মসূচির নামে কেউ নাশকতার চেষ্টা করলে শক্তভাবে দমন করার হুঁশিয়ারি ডিএমপির। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে সেই মাদ্রাসা ছাত্রের পড়ালেখা যেন বন্ধ না হয় সেদিকে নজর রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি FRM নাজমুল হাসান ও বিচারপতি শাহেদ নূর উদ্দিনের বেঞ্চ এই আদেশ দেন। আদালতের আশঙ্কা, হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থীকে ভয় দেখানো হতে পারে। এছাড়াও মাদ্রাসা সহ সব শিক্ষা প্রতিষ্ঠানকে প্রচলিত আইন মেনে চলার নির্দেশ দিয়েছে আদালত। চট্টগ্রামের হাটহাজারীর মাদ্রাসা শিক্ষক ইয়াহিয়াকে এরই মধ্যে বরখাস্ত করা হয়েছে। এছাড়া নির্যাতিত শিশু শিক্ষার্থীর বিষয়ে নেওয়া পদক্ষেপ উচ্চ আদালতকে প্রতিবেদন দিয়ে জানিয়েছে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও ওসি। এতে সন্তোষ জানিয়েছে হাইকোর্ট। ওই প্রতিবেদনের উপর শুনানিতে হাইকোর্ট বলছে, মাদ্রাসায় মানসিক ও শারীরিক ছাড়াও যৌন নির্যাতনের ঘটনা ঘটছে। এ সংক্রান্ত আইনও মানা হচ্ছে না। আদালতের নির্দেশনা বাস্তবায়নে মাদ্রাসা কর্তৃপক্ষকে সতর্ক করেছে আদালত। মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানকে সংবিধান এবং প্রচলিত আইন অনুযায়ী তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মন্ত্রণালয় হোক বা মাদ্রাসা শিক্ষা বোর্ড হোক, সাধারণ শিক্ষা বোর্ড হোক,
তাদেরকে কিন্তু সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য ওনারা নির্দেশনা দিয়েছেন। এছাড়া ভয়ভীতির কারণে যাতে হাটহাজারীর শিশুটির লেখাপড়া বন্ধ না হয় সেদিকে নজর রাখার নির্দেশ দিয়েছে আদালত। শিশু শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম কোনোভাবেই ব্যাহত না হয় এবং সে যেন কখনোই নিরাপত্তাহীনতায় না ভোগে এই জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ওনারা নির্দেশনা দিয়েছেন। গত মঙ্গলবার হাটহাজারীর আল মার্কাজুল কোরআন ইসলামিক একাডেমির শিশু শিক্ষার্থীকে দেখতে যায় তার মা। চলে যাওয়ার সময় শিশুটি মায়ের পেছন পেছন ছুটে যায়। শিক্ষক ইয়াহিয়া তাকে ধরে এনে বেদম মারধর করে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর পুরানা পল্টনের একটি বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে আশা করছেন তারা। রাজধানীর পুরানা পল্টনের ইস্টার্ন রেইনবো টাওয়ারে পরিবার সহ থাকেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক শাহনেওয়াজ মুরাদ। রোববার সকালে তার বাসার টয়লেট থেকে উদ্ধার হয় গৃহকর্মী লিপি আক্তারের ঝুলন্ত মরদেহ। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ঢাকা মেডিকেলের মর্গে। লিপি আত্মহত্যা করেছেন বলে দাবি গৃহকর্তার। সকালবেলাও যখন বাথরুমে ছিল অনেকক্ষণ যাবৎ বের হচ্ছিল না, ডাকাডাকির পর যখন কোনো সাড়া পায়নি তখন কোনো কিছু একটা হতে পারে, আইদার সেন্সলেস বা যে কোনো কিছু হতে পারে। এই জন্য আমরা পুলিশকে কল করি। পুলিশ এসে দরজা ভেঙে ওকে ঝুলন্ত অবস্থায় পায়। স্বজনেরা জানিয়েছেন বনিবনা না হওয়ায় স্বামীর বাড়ি ছেড়েছিলেন লিপি। মাস 6 আগে গৃহকর্মীর কাজ নিয়ে আসেন ঢাকায়। ওরা যে যেরকম মানুষ এর কোনো ধারণা নাই, বাজে নিয়ত নাই, কিন্তু আর যেটা টেনশন করতো মানসিকভাবে একটা এই সংসারের বিয়া ফান নিয়ে ওর একটা মেয়ে ছিল অন্য কারো দিছে, ওর স্বামীটা গেল গই, 2টা সংসার ভাঙ্গি গেল গই, তার কত বালা থাকে। এই ঘটনায় পল্টন থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। এটি আত্মহত্যা নাকি হত্যা সেটি ময়নাতদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। ফ্যামিলিগত প্রবলেম ছিল, হাজব্যান্ডের সাথে সম্পর্কের অবনতি ছিল, একটা বাচ্চা আছে। গতকাল নাকি এটা বাড়িওয়ালার ভাষ্য, গতকাল বাচ্চার সাথে ওভার ফোনে কথা বলছে, তারপরে থেকে তার মন খারাপ। অপমৃত্যু মামলা তদন্ত এবং পোস্টমর্টম রিপোর্টের পরে সেটা যদি মার্ডার আসে মার্ডার হবে। লিপি আক্তারের গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে। সেখানে তার মায়ের কাছে রেখেছেন 2 সন্তানকে। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 10 ঘন্টার ব্যবধানে ভেঙে পড়ল রাজধানীর বাস র্যাপিড ট্রানজিটের 2টি গার্ডার। রোববার বিমানবন্দর এলাকায় গার্ডার ভেঙে 6 শ্রমিক আহত হন। তাদের মধ্যে 2 জন চীনা নাগরিক। চীনের এক নাগরিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। বিআরটি কর্তৃপক্ষ বলছে তদন্তের পর জানা যাবে দুর্ঘটনার কারণ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কে নির্মাণাধীন বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের গার্ডার বসানোর কাজ করছিলেন নির্মাণ শ্রমিকেরা। রোববার সকাল 10:30টার দিকে হঠাৎ ভেঙে পড়ে গার্ডারটি। এ সময় গার্ডারের নিচে চাপা পড়েন 2 চীনা নির্মাণ শ্রমিক। পথচারীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনায় আহত হয়েছে আরও 4 জন, যাদের মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে। আহত 6 জনকেই ভর্তি করা হয়েছে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। আমরা ছিলাম টিকিট কাউন্টার, টিকিট কাউন্টার হঠাৎ বিকট শব্দ পাইছি। আমরা হয়তো রেল দুর্ঘটনা, নাহলে এই পাশে তাকাই দেখি এদিকে দুর্ঘটনা। সাপোর্টের মাথাটা পিলারের লগে বাজে গেছে, বাজে যাওয়ার কারণে এই সাইডে ডাউন হয়েছে। ডাউন হওয়ার কারণে আপনি এলজিটা অটোমেটিকলি আপনার উত্তর দিকে চলে গেছে, আর যার কারণে এই দুর্ঘটনাটা হয়েছে। পরে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস। তারা বলছে গার্ডারটি এখনও ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, ফলে যে কোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। শনিবার রাতেও আবদুল্লাপুরে সদ্য ঢালাই করা আরেকটি গার্ডার ভেঙে পড়ে। কোনো গাড়ি এখানে না আসে বা কোনো লোকজন যাতে এখানে না আসে, কারণ এটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, যে কোনো সময় আবার ক্র্যাক করতে পারে। ওই জন্য আমরা জায়গাটুকুকে নিরাপদ করে রেখেছি। যারা এক্সপার্ট তাদের সাথে কথা বলছি, তারা দ্রুত এটা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। জায়গাটি ঝুঁকিমুক্ত করতে কাজ শুরু করেছে বাংলাদেশি ও চীনা প্রকৌশলীরা। বিআরটি কর্তৃপক্ষ বলছে তদন্তের পরই দুর্ঘটনার কারণ জানা যাবে। কারো দায়িত্বে অবহেলা ছিল কিনা সে প্রশ্ন এড়িয়ে যান প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক। এটা নিছকই দুর্ঘটনা, গাফিলতি থাকার কোনো স্কোপ নাই। এটা একটা ভারী জিনিস তুলতে গেলে এরকম রিস্ক থাকেই। যদিও সব ধরনের প্রিকশন ছিল, তারপরেও কেন পড়লো এটা তদন্ত না করে ঠিক বলাটা ঠিক হবে না। রাজধানীর বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত যানজট নিরসনে বিআরটি প্রকল্পের কাজ শুরু হয় 2012 সালে। 4 বছরে কাজ শেষ করার কথা থাকলেও 8 বছরে অগ্রগতি হয়েছে 37%। প্রকল্প ব্যয় বেড়েছে 2228 কোটি টাকা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
কার্টুনিস্ট কিশোরকে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নির্যাতনের অভিযোগ তদন্ত করবে পিবিআই। কিশোরের করা মামলার আবেদনের শুনানি করে এই আদেশ দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েস। পিবিআইকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে 15 এপ্রিলের মধ্যে। আটকের পর নির্যাতনের অভিযোগে আদালতে মামলার আবেদন করেছিলেন কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর। আরজিতে তিনি বলেছেন, গত বছরের 5 মে তাকে গ্রেফতার দেখানো হলেও 2 মে সন্ধ্যায় সাদা পোশাকে তুলে নিয়ে যায় 16-17 জন লোক। অজ্ঞাত স্থানে 3 দিন ধরে তার উপর চলে নির্যাতন। কিশোরের এই অভিযোগ তদন্তের দায়িত্ব পিবিআইকে দিয়েছে আদালত। এছাড়া ঢাকা মেডিকেল কর্তৃপক্ষকে বোর্ড গঠন করে কিশোরের ওপর নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে কিনা তা জানাতে হবে। তিনি আদেশে বলেছেন ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে যেন 3 সদস্য বিশিষ্ট একটি বোর্ড গঠন করে তার শারীরিক পরীক্ষা করা হয়, বিশেষত তার নাক, কান, গলা এই বিষয়গুলো যেন পরীক্ষা করা হয় এবং পরীক্ষা করে 24 ঘন্টার মধ্যে ডাক্তারি রিপোর্ট আদালতে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। এ আদেশে সন্তুষ্ট কিশোরের পরিবার। কেউ যেন আর এমন নির্যাতনের শিকার না হয় সে প্রত্যাশাও তাদের। যেহেতু অধিকতর তদন্তের আদেশ দিয়েছেন এবং কিশোর যখন গ্রেফতার হয়েছিল এবং তাকে যখন হ্যান্ডওভার করা হয়েছে, এই সময়টার মধ্যে আসলে কিশোরকে কারা নিয়ে গিয়েছিল, কোথায় নিয়ে গিয়েছিল, সেটা শুধু একা কিশোর না। কখনো যদি এরকম ঘটনা ঘটে তাহলে রাষ্ট্রের ভেতরের এমন কেউ আছে যারা হয়তো বা রাষ্ট্রের ভালো চায় না, তাদেরকে আসলে চোখে আঙ্গুল দিয়ে দেখানো উচিত। 2020 সালের মে মাসে রমনা থানায় সরকার বিরোধী প্রচার ও গুজব ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয় কার্টুনিস্ট কিশোরের বিরুদ্ধে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী 29শে মার্চ সোমবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। রোববার সন্ধ্যায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এই তথ্য জানানো হয়। সভায় জানানো হয়, রোববার দেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। এজন্য সোমবার রজব মাসে 30 দিন পূর্ণ হচ্ছে। 16 মার্চ থেকে শুরু হবে শাবান মাস গণনা। সেই হিসেবে আগামী 29শে মার্চ সোমবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। রাত্রি শবে বরাত বা ভাগ্য রজনী হিসেবে বিশেষ গুরুত্বের সঙ্গে পালিত হয়। এজন্য ইবাদত বন্দেগীতে রাত্রি পার করেন ধর্মপ্রাণ মুসলমানরা। উপমহাদেশের কার্প জাতীয় মাছের একমাত্র প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। মাছের অভয়াশ্রম রক্ষা, দূষণ রোধ, বালি উত্তোলন বন্ধ সহ চোরা শিকারীদের অপতৎপরতা রোধে এই উদ্যোগ বলে জানিয়েছে নৌপুলিশ। পুরো অভয়াশ্রমকেই তদারকির আওতায় আনার দাবি জানিয়েছে হালদাপাড়ের মানুষেরা। হালদায় মাছের প্রজনন শুরু হয় মার্চ থেকে। এ সময় নদীর নাজিরহাট থেকে কর্ণফুলীর মোহনা পর্যন্ত অংশে বাড়ে মা মাছের আনাগোনা। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এসব মাছ ধরতে নানা অপতৎপরতা চালায় চোরা শিকারীরা। এর বাইরে নিষিদ্ধ ইঞ্জিন চালিত নৌকা চলাচলের কারণেও প্রজনন ব্যাহত হয়। 8টি ক্যামেরার মাধ্যমে নজরদারিতে আনা হয়েছে হালদার প্রায় 10 কিলোমিটার এলাকা। সন্দেহভাজন কিছু দেখা মাত্রই অভিযান চালাবে নৌপুলিশ। সিসি ক্যামেরা বসানোর মূল উদ্দেশ্য হলো হালদা নদীতে যাতে কেউ অবৈধভাবে ইঞ্জিন চালিত ট্রলার চালাইয়া বালু উত্তোলন করতে না পারে এবং কোনো মাছ শিকার না করতে পারে। প্রজনন ক্ষেত্রের পুরো 40 কিলোমিটার এলাকাতেই নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছে হালদাপাড়ের মানুষ। একটা পয়েন্টের জন্য না, হালদাতে বিভিন্ন পয়েন্ট আছে, বিভিন্ন কুম আছে। প্রত্যেকটা কুমকে যদি টিভি ক্যামেরার আওতায় আনা হয় তাহলে আরো সিকিউরিটিটা বেশি হবে বলে মনে করি। ডিম ধরার সংখ্যাও বাড়বে, অর্থাৎ এই মাছ ধরাও কম পড়বে। সিসিটিভি সংযোজনের মাধ্যমে কোন নদীর পরিবেশ রক্ষায় এই উদ্যোগ মাইলফলক হয়ে থাকবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। কমিউনিটি বেসড ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা যে সফলতা পেয়েছি, এর সাথে যদি প্রযুক্তির ব্যবহার করা হয়, অর্থাৎ সিসিটিভি ক্যামেরা দিয়ে যদি কালুরঘাট থেকে, অর্থাৎ যেখানে কর্ণফুলী নদীর সাথে হালদা মিশেছে সেখান থেকে একদম সত্তরঘাট পর্যন্ত যদি মনিটরিং এর আওতায় আনা হয়, আমি মনে হয় সবচেয়ে বেশি কার্যকর হবে। বৃহস্পতিবার উদ্বোধনের পর সিসিটিভি কার্যক্রম পর্যবেক্ষণ করে 7000 মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে পুলিশ। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। খাগড়াছড়িতে নির্বিচারে ধ্বংস করা হচ্ছে পাহাড়ি বনাঞ্চল। অনুমতি ছাড়াই প্রাকৃতিক বন থেকে কাটা এসব গাছ ইটভাটা জ্বালানি সহ বাণিজ্যিকভাবে আসবাবপত্র তৈরিতে ব্যবহার করা হচ্ছে।
এসব অনিয়ম বন্ধে বন বিভাগের কর্মকর্তারা নানা তৎপরতা চালানোর দাবি জানালেও বাস্তবে নেই তার ছাপ। এমন চলতে থাকলে প্রাকৃতিক ভারসাম্য ভেঙে পড়ার আশঙ্কা করছেন পরিবেশ কর্মীরা। খাগড়াছড়ির পাহাড়ি বনাঞ্চল, পার্বত্য এলাকায় শত প্রজাতির গাছ নিয়ে গড়ে ওঠা এই প্রাকৃতিক বনটি অশ্রেণীভুক্ত হিসেবে পরিচিত। দুর্গম এলাকার এসব বনভূমিকে কৌশলে বেছে নেন এক শ্রেণীর অসাধু চক্র। প্রশাসনের নজরদারি না থাকার সুযোগে নির্বিচারে গাছ কেটে সবুজ পাহাড়ি অঞ্চলকে পরিণত করছেন বিরান ভূমিতে। আগে পাহাড় কিনি, আচ্ছা পাহাড় জঙ্গলটা কিনে তারপরে কাটা শুরু করি। দিনে আজকে 1 মাস না, সারা বছর এই কাজ চলে আমার। শ্রমিকরা জানান বছরে অন্তত 5 মাস ধরে গাছ কাটার কাজ করেন তারা। পরে সব গাছ চলে যায় বিভিন্ন ইটভাটার জ্বালানি ও বাণিজ্যিক বিভিন্ন কাজে ব্যবহারের জন্য। 2000-3000 এরকম কিনে আর কি, কিনার কাইটা বিক্রি নিয়ে যায়। গাছগুলো গাড়ি তৈলা দুই নালা লয়ে যায়, দুই নালা ফিরলে বন ধ্বংস হয়, বিপন্ন হচ্ছে পশু পাখির আশ্রয়স্থল। এমনটি চলতে থাকলে প্রাকৃতিক ভারসাম্য স্থায়ীভাবে নষ্ট হওয়ার আশঙ্কা করছেন পরিবেশ কর্মীরা। অস্ত্রমুক্ত বনাঞ্চলের কাঠ যেভাবে বোঝা হচ্ছে তাতে মানুষের জীবনযাত্রার মানের উপর একটা বিরূপ প্রভাব পড়তেছে, পরিবেশের উপর একটা বিরূপ প্রভাব পড়তেছে। আগে পরে এটা মানুষের জন্য একটা বড় ধরনের হুমকির পরিবেশ তৈরি করবে। বনভূমি উজাড়ের বিষয়ে পরিবেশ অধিদপ্তরের উপর দায় চাপাচ্ছেন বন কর্মকর্তারা। পাশাপাশি এ অপতৎপরতা বন্ধে টাস্কফোর্স করে অভিযান জোরদারের কথা জানিয়েছেন তিনি। আমরা নিয়মিত টহল করছি। এছাড়া ওই যারা যে কমিটি আছে এই কমিটির মাধ্যমে টাস্কফোর্সের মাধ্যমে এটা বন্ধ করা উচিত এবং এটা পরিবেশ, এখানে বিশেষ করে পরিবেশ অধিদপ্তর এটা মুখ্য ভূমিকা পালন করে থাকে। নিয়মিত টহলের মাধ্যমে টাস্কফোর্সের মাধ্যমে এটা একটা বন্ধ করা উচিত। বন ধ্বংস করে এক শ্রেণীর মানুষ লাভবান হলেও এর প্রভাব পড়ছে প্রকৃতিতে। এ অবস্থায় বন খেকোদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লার বিরুদ্ধে অভিযোগের তদন্ত শেষ করেছে ইউজিসির তদন্ত দল। পর্যালোচনা শেষে প্রতিবেদন দেওয়া হবে বলে জানিয়েছেন তদন্ত কমিটির আহ্বায়ক বিশ্বজিৎ চন্দ। রোববার রাত 10:30টার দিকে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি। এর আগে সরেজমিনে গিয়ে উপাচার্যের বিরুদ্ধে 45টি সহ আরও 66টি অভিযোগের তদন্ত শুরু করে ইউজিসির দল। অভিযোগকারীদের সাক্ষ্য গ্রহণ এবং তথ্য উপাত্ত সংগ্রহ করেন তারা। বিশ্বজিৎ চন্দ বলেন, অভিযোগকারী এবং যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদের মধ্যে ভিসি ছাড়া সবার সাক্ষ্য নেওয়া হয়েছে। সম্প্রতি নাজমুল আহসান কলিমুল্লার বিরুদ্ধে এসব অভিযোগ তদন্তে ইউজিসিকে নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। নিয়োগ কমিটি, তারপরে নিয়োগ সংক্রান্ত কোনো অনিয়ম আছে কিনা, আর যে যত অনিয়মের অভিযোগ আসছে সবকিছু আমরা করলাম। সাক্ষ্য প্রমাণ গ্রহণ করলাম। আরো ডকুমেন্ট, আগেও তো ডকুমেন্ট নেওয়া হয়েছে। এই আজকে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যদি আবার দরকার হয় আরো ডকুমেন্ট আমরা কালেক্ট করব, করে তারপর রিপোর্ট দেওয়া হবে। মেগা প্রকল্পের নামে দেশে লুটপাট চলছে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। তিনি বলেন, জনগণের পকেট কেটে দেশকে ফোকলা করে দিচ্ছে সরকার। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় ফখরুল এসব কথা বলেন। বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের লেখা বই কুপিবাতির গণতন্ত্র, বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন দলের নেতারা। তারা বলেন, দেশে এখন গণতন্ত্র নেই, গণতন্ত্র ও সুশাসন ছাড়া জনগণের প্রকৃত উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। ক্ষমতা থাকে না যখন, তখন ওগুলি করে। মারা হলে ওদের অভ্যাস, হত্যা হলে ওদের অভ্যাস। যদি হত্যা না করে, যদি মানুষ না মারে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারে না। এখন যদি আজকে নির্বাচন কমিশনের কথা বলেন, নির্বাচন কমিশন কি? এখন নির্বাচন কমিশন লীগ, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো লিগে পরিণত হয়েছে। এ সময় বিমানবন্দর এলাকায় বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের গার্ডার ধসে 4 জনের আহত হওয়ার প্রসঙ্গ টানেন মির্জা ফখরুল। বলেন, জনগণের করের টাকায় মেগা প্রকল্পের নামে চলছে লুটপাট। জনগণের টাকা নিয়ে যে সমস্ত তৈরি করা হচ্ছে সেটা হঠাৎ করে ভেঙে পড়ছে। তাহলে তার মান কি হচ্ছে? আমরা যে কথাটা বারবার বলছি যে এই মেগা প্রজেক্ট দিয়ে এই উন্নয়নের ধোঁয়া তুলে আপনি দেশটাকে একেবারে ফোকলা করে দিচ্ছেন। এই উন্নয়ন মানেই হচ্ছে যে মানুষের পকেট কেটে তারা তাদের পকেট ভারী করছে। সময় মতো জনগণ সব দুঃশাসনের জবাব দেবে বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। কোনো প্রয়োজন থাকতো না,
জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজনীতি ছেড়ে বিএনপি এখন ব্যক্তিগত আক্রমণ করছে। ইস্যু না পেয়ে ব্যক্তিগত বিষয়ে কথা বলছে, এটি সৌজন্যবোধের মধ্যে পড়ে না বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। নজর জনগণের দিকে নেই মানুষের কল্যাণকামী, তাদের দৃষ্টি এখন কে কত টাকার ঘড়ি পরলো, কেমন পোশাক পরলো, কি রঙের চেয়ারে বসলো, কেমন ভাবে কথা বললো সেদিকে। আন্তর্জাতিক বাজারে সুতা তৈরির কাঁচামালের দাম বাড়ায় দেশের বাজারেও বেড়েছে সুতার পাউন্ড প্রতি দাম। তবে বিক্রেতাদের অভিযোগ, বিশ্ববাজারের তুলনায় অতিরিক্ত দাম চাইছেন সুতা তৈরির মিল মালিকরা। এজন্য সুতার বাজার নিয়ন্ত্রণে সরকারি পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা। দিন দিন অস্থির হয়ে উঠেছে দেশের সুতার বাজার। আন্তর্জাতিক বাজারে সুতা তৈরির কাঁচামালের মূল্য বৃদ্ধিতে দেশের বাজারেও সুতার দাম বেড়েছে কয়েক গুণ। এর ফলে বিপাকে পড়েছেন ক্রেতা ও পোশাক রপ্তানিকারকরা। ব্যবসায়ীরা বলছেন 30 থেকে 34 পাউন্ডের সুতার দাম 1.5 মাসের ব্যবধানে বেড়েছে 22 থেকে 28 টাকা। বিক্রি হচ্ছে প্রতি পাউন্ড 132 থেকে 140 টাকায়। আর 40 পাউন্ডের সুতা 1 মাসের ব্যবধানে 10 থেকে 13 টাকা বেড়ে বিক্রি হচ্ছে প্রতি পাউন্ড 145 থেকে 160 টাকায়। বিক্রেতাদের অভিযোগ, বিশ্ববাজারের তুলনায় দ্বিগুণ দাম বাড়াচ্ছেন সুতা তৈরির মিল মালিকরা। বর্তমানে পাউন্ডে প্রায় কোনো মাল 25 টাকা 30 টাকা, বিস্কস যে সুতাগুলো আছে প্রায় 50-55 টাকা বৃদ্ধি হয়েছে পার পাউন্ড। বাজার দর্জি বাড়ে যদি 2 টাকা, তারা মিলের পার্টিরা আর 5 টাকা পাউন্ডে বাড়তে চাইতেছে। এদিকে সুতার দাম বাড়লেও বায়াররা দাম না বাড়ানোয় নতুন অর্ডার নিতে পারছেন না তৈরি পোশাকের ব্যবসায়ীরা। পাশাপাশি লোকসান করতে হচ্ছে আগের অর্ডারেও। ফলে বেচাকেনায় ধস নেমেছে নারায়ণগঞ্জের টান বাজারে। কাস্টমারের কাছে অর্ডার নেওয়া আমার মালগুলি, তো এখন আইসা দেখি যে মালের রেট 290-300 এর উপরে চলে গেছে। এই পরিমাণে প্রাইসে আমরা সুতা কিনতে এসে আমরা প্রাইসে কস্টিং মিলাইতে পারছি না। সুতার এ দাম বৃদ্ধিকে অস্বাভাবিক বলছেন ব্যবসায়ীরা। তাই সুতার বাজার নিয়ন্ত্রণের পাশাপাশি সরকার নির্ধারিত ভ্যাট কমানোর আহ্বান তাদের। আমাদের যে সুতা ব্যবসা যেতে 4% ভ্যাট, 100 টাকা মাল কিনলে 4 টাকা ভ্যাট দিতে হবে। এটা আমাদেরকে 100 টাকার মালে আমরা 4 আনা লাভ করে, অনেকে আবার লস দিয়ে মাল বিক্রি করে। সুতার অস্বাভাবিক দাম বৃদ্ধিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাঁতিরা। অনেকেই উৎপাদন বন্ধ রাখায় বন্ধের পথে ঐতিহ্যবাহী তাঁত শিল্প। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মামলা জটিলতায় প্রায় 1.5 যুগ ধরে বন্ধ রয়েছে শেরপুরের নকলা উপজেলার ফায়ার স্টেশনের নির্মাণ কাজ। এতে প্রতি বছর আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে লাখ লাখ টাকার মালামাল। ফায়ার স্টেশনের জমি অধিগ্রহণে কাঙ্ক্ষিত ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগ বাদীপক্ষের। নকলা পৌর এলাকায় হাসপাতালের পাশে 2006 সালের জুলাইয়ে শুরু হয় ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের কাজ। পরে নারায়ণখোলা গ্রামের 2 সহোদর কেশব প্রসাদ ও দুধনাথ প্রসাদ 3 তলা ওই ভবনের 12% জমির মালিকানা দাবি করে কাজে বাধা দেন। পরে স্থানীয় নেতাদের মধ্যস্থতায় ওই জমি অধিগ্রহণের সিদ্ধান্ত তারা মেনে নিলে ভবনটি নির্মাণে কাজ শুরু করে গণপূর্ত অধিদপ্তর। 1 বছর পর 80% কাজ শেষ হলে আবারও জমি ছাড়তে আপত্তি জানিয়ে মামলা করে ওই 2 ভাই। আদালতের নির্দেশে বন্ধ হয় নির্মাণ কাজ। 2012 সালে মামলায় সরকারপক্ষ রায় পেলেও বাদীপক্ষের আবেদনে হাইকোর্ট থেকে স্থগিতাদেশ হয়। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর আগুনে পুড়ে ক্ষতি হচ্ছে কোটি টাকার মালামাল। আগুন লাগে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আজকে যদি নকলা ফায়ার সার্ভিসটা চালু থাকতো, আগুন লাগে আমার এই ক্ষয়ক্ষতিটা হইতো না। শেরপুর জেলা থেকে ফায়ার সার্ভিসের লোক আসতে আসতে আমাদের নকলা যদি কোনো আগুন লাগে তাহলে দেখা যায় যে আসার আগেই কাম সাফা হয়ে যায়। এদিকে বিভিন্ন সময় বিভিন্ন দাবি জানিয়ে মামলা তুলে নিচ্ছে না বাদীপক্ষ। লামসাম একটা টাকা ডিসি ফান্ডে জমা রাখছে 3 লক্ষ টাকা। ওই সময় 15 বছর আগে জমির দাম ছিল 90 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা দাম রাখছে। আর বর্তমানে এটা আমার জমির দাম 3 কোটি টাকা। আমাকে ওই 3 লাখ টাকা নিতে বলে, আমি 3 লাখ টাকা নিতে যাবো কেন? আমার জমি অ্যাকোয়ার করুক, অ্যাকোয়ার করার পরে গভর্নমেন্টের যা রেট থাকে আমি তো জমি দিতে রাজি। মামলা নিষ্পত্তি করে ফায়ার সার্ভিস স্টেশনটির কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স স্টেশন অনেকদিন যাবত অসম্পূর্ণ অবস্থায় আছে। হাইকোর্টে একটি মামলা চলমান আছে। আমরা চাই যে দ্রুত মামলাটি নিষ্পত্তি হলে নকলাবাসী উপকৃত হবে।
ফায়ার সার্ভিস স্টেশনটি নির্মাণে ব্যয় ধরা হয় ৩৫,৭৪,০০০ টাকা। আইনি জটিলতা কাটিয়ে স্টেশনটি দ্রুত চালু করার দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ১০ কোটি করোনা ভ্যাকসিনের ডোজ প্রয়োগ করা হয়েছে। তবে এখনও দেশটিতে পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি করোনার প্রকোপ। এদিকে বিশ্বে একদিনে করোনায় ৫,৪০০ মানুষ মারা গেছেন, নতুন করে শনাক্ত ৩.৫ লাখ। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ২৬,৬৪,০০০ ছাড়ালো, আর মোট আক্রান্ত ১২,৪০,০০,০০০ বেশি। সবচেয়ে বেশি মৃত ও আক্রান্ত ব্রাজিলে একদিনে ১,০০০-এর বেশি প্রাণহানি ও ৪৪,০০০ নতুন রোগী পাওয়া গেছে দেশটিতে। যুক্তরাষ্ট্রে মারা গেছেন ৬১৫ জন, নতুন করে রোগী শনাক্ত ৩৬,০০০। এদিকে লস অ্যাঞ্জেলেসে সোমবার থেকে খুলেছে সিনেমা হল ও রেস্তোরাঁ। ফ্রান্সের প্যারিসে ফের বিস্তার বাড়ায় দেখা দিয়েছে আইসিইউ সংকট। নেদারল্যান্ডস ও সার্বিয়ায় করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আরোপিত বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ করেছে সাধারণ মানুষ। এছাড়াও ভারতে বেড়েছে সংক্রমণ। রোববার দেশটিতে ১২০ জনের মৃত্যু এবং ২৬,০০০ নতুন রোগী পাওয়া গেছে। হাসপাতাল থেকে ফেরা মমতা বন্দ্যোপাধ্যায় এবার নির্বাচনী রোড শোতে অংশ নিলেন হুইল চেয়ারে বসেই। এদিকে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ২ সপ্তাহের কম সময় বাকি থাকলেও এ পর্যন্ত মাত্র ১২০ প্রার্থী ঘোষণা করেছে বিজেপি, যেখানে তৃণমূল এবং বামজোট প্রার্থী ঘোষণা করেছে ২৯৪ আসনে। শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে রাজনৈতিক কর্মকাণ্ডে ফেরার ঘোষণা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। রোববার হুইল চেয়ারে বসেই বিধানসভা নির্বাচনের প্রচারে নামেন তৃণমূল নেত্রী। ১০ মার্চ নন্দীগ্রামে প্রচারে গিয়ে আহত হয়েছিলেন মমতা। তিনি হামলার অভিযোগ তুললেও শনিবার তার নাকচ করে দেয় নির্বাচন কমিশন। ঘটনাটি নিছক দুর্ঘটনা বলে জানায় তারা। তবে মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় গাফলতি ছিল বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সরিয়ে দেওয়া হয়েছে সেদিন দায়িত্বে থাকা পুলিশ সুপার বিবেক সাহে ও জেলা শাসক বিভু গোয়েলকে। এদিকে রোববার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের তৃতীয় চতুর্থ দফার ৬৩ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি। এতে দলের ৪ সাংসদ আছেন। আর্থিক জগৎ মে হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় লড়বেন চুঁচুড়া আসনে। আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় প্রার্থী হয়েছেন টালিগঞ্জ থেকে, আর কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক দিনহাটার প্রার্থী। এছাড়া তারকেশ্বর আসনের প্রার্থী রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। পরবর্তী তালিকায় আরও সাংসদ থাকতে পারে বলে জানিয়েছে বিজেপি। এছাড়া প্রার্থী তালিকায় আছেন অভিনেত্রী পায়েল সরকার ও অঞ্জনা বসু। পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসার কথা জানিয়ে বিজেপির শীর্ষ নেতার দাবি, মন্ত্রিসভা কেমন হবে তার স্পষ্ট ছবি রয়েছে প্রার্থী তালিকায়। যদিও পাল্টা আক্রমণ তৃণমূলের। দলের মুখপাত্র তাপস রায় জানান, বিজেপিতে লোক নেই, সেই কারণেই এই দুর্দশা। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিউজিল্যান্ড বধে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে পেস ইউনিট। ব্ল্যাক ক্যাপসের বিপক্ষে অতীত স্মৃতি বড় প্রেরণা রুবেল হোসেনের। বলেছেন, কন্ডিশন কঠিন হলেও জায়গা মতো বল করতে পারলে ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষায় ফেলা সম্ভব। অন্যদিকে অনুশীলনে স্টক বল নিয়ে কাজ করছেন নবীন সদস্য শরীফুল ইসলাম। জন ডেভিস ওভালের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে সুবিশাল পাহাড়। নিজেদের দেশে নিউজিল্যান্ডকে হারানো বাংলাদেশের কাছে এই পাহাড় টপকানো চেয়েও কঠিন। এখনো যে ওদের মাটিতে অর্জনের খাতা শূন্য। এবার অতীত বদলানো শপথ টিম বাংলাদেশের। নিউজিল্যান্ডে জয় পেতে টিম প্ল্যানকে গুরুত্ব দিচ্ছে পেসাররা। উইকেটটা খুব সুন্দরই থাকে, স্পোর্টই থাকে, বাট ব্যাটসম্যানদের জন্য হেল্পফুল। বাট বলাররা যদি ভালো জায়গায় বল করতে পারে প্ল্যান অনুযায়ী, আমার কাছে মনে হয় বলারদের জন্য ভালো হবে। আমরা যে টিম আছি, আমি পার্সোনালি মনে করি আমাদের সে অ্যাবিলিটি আছে। টিমের তো অবশ্যই একটা প্ল্যান থাকে, তো আমরা যদি সবাই সবার বেস্টটা দিতে পারি, ইনশাল্লাহ আমরা নিউজিল্যান্ডের সাথে ভালো কিছু হবে ইনশাল্লাহ। যুব দলের হয়ে নিউজিল্যান্ডের সুখস্মৃতি আছে টাইগার জার্সিতে অভিষেকের অপেক্ষায় থাকা শরীফুল। সুযোগ পেলে ভান্ডারে সব অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়তে চান তিনি। প্রিপারেশন তো আল্লাহর মতো ভালোই আছে। ওদের দেশে ওদের সব জানা আছে, তো ওদের সাথে খেলা একটু কঠিনই হবে। চেষ্টা করবো যে নিজের প্ল্যানে থাকার। স্ট্রোক বলটাই মনোযোগ দিচ্ছি, স্টাম্প টু স্টাম্প, হালকা সুইং। এমন কন্ডিশনে পেসারদের দাপট থাকবে, তাই টিম বাংলাদেশের পরিকল্পনার বড় একটা অংশ জুড়ে আছে স্পিড স্টাররা।
সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ ওভারের রোমাঞ্চে আবারও বাংলাদেশ ইমার্জিং দলের কাছে হেরেছে আয়ারল্যান্ড উলভস। মিরপুরে পঞ্চম ও শেষ ওয়ানডেতে 5 রানে জিতে শতভাগ সাফল্য সাইফদের। দুরন্ত সেঞ্চুরিতে স্পটলাইটে মাহমুদুল হাসান জয়, 4-0 ব্যবধানে সিরিজ জিতেই শিরোপা উৎসব করেছে স্বাগতিকেরা। ছোটদের দলে বড় তারকা তিনি, বিশ্বকাপ জয়ের আত্মবিশ্বাস সাথেই তার। বড় ম্যাচে জ্বলে ওঠার সক্ষমতায় আরেকবার অনন্য মাহমুদুল হাসান। মিরপুরে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে শেষ ওয়ানডেতে তার দারুণ সেঞ্চুরিতে আসে জয়ের উপলক্ষ। একমাত্র 4 দিনের ম্যাচে হারের পর ওয়ানডে সিরিজেও 4-0 ব্যবধানে বিধ্বস্ত হ্যারি ট্যাক্টরের দল। মিরপুরে শুরুটা হয়নি ফেভারিটের মতো। মার্ক অ্যাডায়ারের গতির সামনে জমাট হয়নি সাইফের রক্ষণ। ইমনকে সাথে নিয়ে 94 রানের জুটিতে দলকে ম্যাচে ফেরান জয়। এরপর হ্যারি ট্যাক্টরের ঘূর্ণিতে থিতু হতে পারেনি মিডল অর্ডার। ছোট ছোট পার্টনারশিপে দলকে ম্যাচে রাখেন জয়। 135 বলে তার 123 রানের ইনিংস আরও বড় হতে পারত রান আউটে কাটা না পড়লে। আজকে আমি ট্রাই করেছি যখন সেট হব তখন ইনিংসটাকে লম্বা করার, ক্যারি করার শেষ পর্যন্ত। ফার্স্ট ম্যাচটাতে যখন 66-এ আউট হই তখন একটু আপসেট ছিল, ওইটা অনেক একটা বড় সুযোগ ছিল লম্বা করার। তো আজকে যখন 50 হওয়ার পর আমি ট্রাই করি যে আমার ইনিংসটাকে আরও বিল্ড আপ করার, কীভাবে 3 ফিগারে নেওয়া যায়। 261 টার্গেটে আইরিশরা স্বস্তি পায়নি বাংলাদেশ পেসারদের সৌজন্যে। অ্যাডায়ার ডোহেনের দ্বিতীয় উইকেট জুটিতে এসেছে 97 রান। সেখান থেকে স্বাগতিকদের ম্যাচে ফেরান স্পিনাররা। শেষ দিকে নেইল রক প্রিটোরিয়াস মিলে জমিয়ে দিয়েছিল ম্যাচ, কিন্তু দারুণ অ্যাকিউরেসিতে ম্যাচ বের করে নেন রাজা। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত মৌসুমে স্থগিত ঢাকা প্রিমিয়ার লিগ টি-20 ফরম্যাটে নতুনভাবে শুরু হবে 6 মে থেকে। ভেন্যু মিরপুর আর বিকেএসপি, দিনে 6টি করে ম্যাচ। করোনায় ক্ষতিগ্রস্ত ক্লাবগুলোকে পারিশ্রমিক কমানোর নির্দেশনা দিলেও তা যেন 20% বেশি না হয়, সেই দাবি কোয়াব সভাপতি নাইমুর রহমান দুর্জয়ের। মাঠে ঢাকা প্রিমিয়ার লিগ নেই 1 বছর হয়ে গেছে। রুটি রুজির তাগিদে ক্রিকেটাররা দেশের নানা প্রান্তে খ্যাপ খেলে বেড়াচ্ছেন। টেপ টেনিসও খেলছেন সাব্বিরের মতো তারকারা। এমন অবস্থায় গেল কয়েক মাস ধরে ক্রিকেটারদের চাওয়া ছিল প্রিমিয়ার লিগ। অবশেষে স্বস্তি ফিরেছে। ক্লাবকর্তা ও সিসিডিএম বসে স্থগিত লিগের দিনক্ষণ ঠিক করে ফেলেছে। 6 মে থেকে 17 জুন। এর মধ্যে 2 উইন্ডোতে জাতীয় দলের তারকাদের পাওয়া যাবে। সেই সময়েই টি-20 ফরম্যাটে নতুনভাবে হবে ডিপিএল। এত কম সময় পাওয়া গেছে, সকল ক্লাবের প্রতিনিধির সাথে আমরা আলাপ করেছি এবং আমরা একমত হতে পেরেছি যে আমাদের এইবারের এই লিগটাকে আমরা যেটা করছি এটাকে টি-20 ফরম্যাটে করতে হবে। এবং গত বছর একটা যে ম্যাচ হয়েছিল এটা গত বছর লিগেরই কন্টিনিউশন, বাট সেই একটা ম্যাচকে আমরা বেসিক্যালি অ্যাবান্ডন করে দিচ্ছি। ক্রিকেটারদের স্বার্থে খেলা ফিরছে। করোনায় ক্ষতিগ্রস্ত হওয়া ক্লাবগুলো চাওয়া পারিশ্রমিকের শিথিলতা। বোর্ড ও কোয়াব তাতে একমত হয়েছে। তবে যারা কম পারিশ্রমিক পান তাদের কথা বিশেষভাবে দেখতে বলছেন কোয়াব সভাপতি। পেমেন্টসটা কম বা কন্ট্রাক্টের অ্যামাউন্টটা কম, তাদের থেকে যেন রিডাকশনটা না হয় বা একেবারে মিনিমাম হয়, এবং ধাপে ধাপে যারা যারা অলরেডি স্ট্যাবলিশ তাদের সঙ্গে, কিন্তু কারোরই যেন খুব বেশি ক্ষতি না হয়। ক্ষতি না হয় আমি এই কারণে বলছি যে আর্থিক ক্ষতি। মিটিংয়ে আর্থিক অবস্থা আর করোনা প্রোটোকল নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছে ক্লাবগুলো। আমরা ওনাদেরকে জানিয়েছি, ওনারা প্রপোজালটা ওনাদের এখান থেকে আসলে তারপরে বাকি ক্লাবগুলো আমরা খেলা শুরুর আগে আরেকদিন বসবো। কারোই দ্বিমত নাই, সবাই খেলতে ইন্টারেস্টেড, সব টিমগুলোই খেলতে ইন্টারেস্টেড এবং খেলোয়াড়রা খেলতে ইন্টারেস্টেড। সেই প্রেক্ষিতে আমরা আসলে একমত হয়েছি যে মাঠে খেলা করা টি-20 ফরম্যাট হোক বা যে ফরম্যাটে হোক। মিরপুর আর বিকেএসপির 2 মাঠে হবে লিগের সবগুলো ম্যাচ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আহমেদাবাদে দ্বিতীয় টি-20তে ইংল্যান্ডকে 7 উইকেটে হারে সিরিজে সমতা ফিরিয়েছে ভারত। অভিষিক্ত কিষান আর কোহলির দুরন্ত ব্যাটিংয়ে 165 রানের টার্গেট 13 বল আগেই টপকে যায় টিম ইন্ডিয়া। আগে ব্যাট করে 6 উইকেটে 164 রান করে ইংল্যান্ড। জস বাটলারের ব্যর্থতা পুষিয়ে দেন জেসন রয় ও ডেভিড মালান, গড়েন 63 রানের জুটি। মালান 24 আর রয় ফেরেন 46 করে। বিয়ারস্টো, মর্গ্যান আর স্টোকস রানের গতি বাড়ান। জবাবে 0তে আউট হন লোকেশ রাহুল, কিন্তু ঈশান কিষান আর বিরাট কোহলি দ্রুত রান তুলে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান। কিষান 32 বলে করেন 56 রান। এক প্রান্ত আগলে রেখে দলকে জিতে মাঠে ছাড়েন কোহলি। অপরাজিত থাকেন 73 রানে।
জুনে বিশ্বকাপ বাছাইয়ের আগে নেপালের টুর্নামেন্টকে পরীক্ষার মঞ্চ মনে করছেন জাতীয় দলের হেড কোচ জেমি ডে। দলে সুযোগ পাওয়া নতুন ফুটবলারদের ভবিষ্যতের জন্য তৈরি করতে চান তিনি। টুর্নামেন্টের আগে প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় রয়েছে বলেও মনে করছেন হেড কোচ। নেপালে 3 জাতি টুর্নামেন্টের জন্য ক্যাম্প শুরু হলেও মাঠের অনুশীলনে এখনও নামা হয়নি ফুটবলারদের। প্রথম দিন অনুপস্থিত রানা, জিকো আর আব্দুল্লাহ ক্যাম্পে যোগ দিয়েছেন। দ্বিতীয় দিন সুইমিং আর জিম সেশনে ব্যস্ত থেকেছেন সবাই। লিগ খেলায় ফিটনেস নিয়ে চিন্তায় নেই হেড কোচ জেমি ডে। দেশে 3 আর নেপালে 4 দিনের প্রস্তুতি যথেষ্ট জেমির চোখে। জুনে বিশ্বকাপ বাছাইয়ের আগে এই টুর্নামেন্টেই নতুনদের পরখ করতে চায় ম্যানেজমেন্ট। খুবই ভালো একটি সহায়ক টুর্নামেন্ট হিসেবে এসেছে, যেখানে আমরা আমাদের এই খেলোয়াড়গুলোকে পরখ করে দেখতে পারবো। এবং যেহেতু আমাদের রেজাল্ট ইতিমধ্যে বেশ কিছু হার জিত আছে এবং আমাদের অনেকগুলো সিনিয়র প্লেয়াররা বেশ অনেক দিন হয়ে গেছে, সুতরাং আমাদের বেশ কিছু নতুন প্লেয়ার তৈরি করার কিন্তু এখনই সময়। প্রস্তুতির জন্য 1 সপ্তাহ সময় পাবো। লিগ খেলায় ফুটবলারদের ফিটনেস লেভেল আশা করি ঠিক আছে। জুনে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের আগে নতুন ফুটবলারদের পরখ করার সুযোগ এটি। অবশ্যই টুর্নামেন্ট জিততে চাই, তবে সেটাই মূল উদ্দেশ্য নয়। গেল নভেম্বরে ঢাকায় আসা নেপালের বিপক্ষে 1 জয় ও 1 ড্র বেঙ্গল টাইগার্সের। তবে নিজেদের মাঠে ছেড়ে কথা বলবে না হিমালয়ের দেশটি। কিরগিজস্তানের অলিম্পিক দল যে কঠিন প্রতিপক্ষ তা জানা আছে জেমি। কিরগিজস্তান কঠিন প্রতিপক্ষ হবে। তারা শারীরিকভাবে আমাদের চেয়ে শক্তিশালী। ঘরের মাঠে খেলায় নেপালের বিপক্ষে খেলাও সহজ হবে না। সোমবার সকালে প্রথমবার অনুশীলনে নামবে জাতীয় দল। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল সকাল 9টার বিরতিহীন সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।